আমরা আজকের ভিডিওটিতে যখন কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আয়তকণা প্রবেশ করে, সেই চৌম্বক ক্ষেত্রের দরুন সেই গতিশীল আয়তকণাটির উপর কতটা পরিমাণ বল প্রযুক্ত হয় এবং বলের অভিমুখ কোন দিকে হতে পারে, এছাড়া বলের পরিমাণ কখন কখন শূন্য হতে পারে, সেই সব বিষয়গুলি আলোচনা করব। তো আমরা তড়িৎচুম্বকত্ব অধ্যায়ে একদম প্রথম পার্টে অর্থাৎ শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, যে একটি তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে তার চারিপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবং সেখানে আমরা দেখেছিলাম যে একটি আধান যদি স্থির অবস্থায় থাকে, তাহলে আধানটির কোনো প্রকারের অবস্থানের পরিবর্তন হয় না, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের জন্য এই আধানটির উপর কোনো প্রকারের বল প্রযুক্ত হয়নি। এর পরবর্তীতে আমরা দেখি তড়িৎ পরিবাহী তারটির পাশে এই প্লাস কিউ আধানটিকে যদি ভি গতিবেগে সরলরেখায় গতিশীল করা হয়, তাহলে প্লাস কিউ আধানটি সরলরেখায় গতিশীল না হয়ে তারটির দিকে বেঁকে যায়। অর্থাৎ আধানটি যখন স্থির অবস্থায় ছিল, তখন আধানটির উপর চৌম্বক ক্ষেত্রের জন্য কোনো প্রকারের বল প্রযুক্ত হয়নি। কিন্তু যখনই আধানটি গতিশীল ছিল, তখনই আধানটির উপর চৌম্বক ক্ষেত্রের জন্য একটি বল ক্রিয়া করছে, এবং এই বলটি হচ্ছে চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স। এবং এই চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স এফ সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। ভি হচ্ছে আহিত কণাটির বেগ এবং বি হচ্ছে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। যেহেতু চৌম্বক বল একটি ভেক্টর রাশি, তাহলে আমরা এর মান সমান লিখতে পারি এইখান থেকে এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটা হচ্ছে ভি এবং বি এর মধ্যবর্তী কোণ। এবার আমরা জানবো যে কখন এই চৌম্বক বলের মান শূন্য হতে পারে। তো 1 নম্বর হচ্ছে যে যখন কিউ সমান শূন্য হবে, অর্থাৎ কোনো নিস্তড়িত কণার উপর এই চৌম্বক বল ক্রিয়া করে না। 2 নম্বর হচ্ছে যখন ভি সমান শূন্য হবে, অর্থাৎ আহিত কণাটি যদি স্থির অবস্থায় থাকে, তাহলে এই চৌম্বক বল ক্রিয়া করবে না। 3 নম্বর হচ্ছে যে পি সমান শূন্য হবে, অর্থাৎ যদি চৌম্বক ক্ষেত্র শূন্য হয়, তাহলেও চৌম্বক ক্ষেত্রের দরুন কোনো বল ক্রিয়া করবে না। 4 নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যখন থিটা সমান শূন্য এবং থিটা সমান 180 ডিগ্রি হয়, তখন চৌম্বক বলের মান শূন্য হয়। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং আহিত কণাটির বেগের অভিমুখের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় কিংবা 180 ডিগ্রি হয়, তাহলে চৌম্বক বলের মান শূন্য হবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখে যদি আহিত কণাটির বেগের অভিমুখ হয় বা আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল হয়, তাহলে চৌম্বক বল ক্রিয়া করবে না। বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের একদম বিপরীত অভিমুখে আহিত কণাটি গতিশীল হয়, তাহলে চৌম্বক বল ক্রিয়া করবে না। তো এখন আমরা চৌম্বক বল এফ সমান পেলাম কিউ ভি ক্রস বি, অর্থাৎ ভি ও বি এর ক্রস প্রোডাক্ট হচ্ছে চৌম্বক বল। তাহলে এফ আর ভি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এফ আর ভি লম্বভাবে অবস্থিত হবে এবং এফ আর বিও লম্বভাবে অবস্থিত হবে। অর্থাৎ বি আর ভি যে তলের উপর আছে, সেই তলের সঙ্গে এফ লম্বভাবে অবস্থিত হবে। তাহলে এখানে বি ও এফ এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি এবং ভি ও এফ এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। যেহেতু বি ও ভি ভেক্টরটি যে তলের উপর অবস্থিত, সেই তলের সঙ্গে চৌম্বক বলের ভেক্টরটি 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ লম্বভাবে অবস্থিত, সেই জন্য এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো এবার আমরা কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন গতিশীল আধানের উপর চৌম্বক বলের অভিমুখ নির্ণয় করব। তো প্রথম যে নিয়মটি অনুযায়ী চৌম্বক বলের অভিমুখ নির্ণয় করব, সেটি হচ্ছে স্প্রুয়ের নিয়ম। তো এখানে এই দিকে কোন আহিত কণার বেগের অভিমুখ ভি ভেক্টর দ্বারা নির্দেশিত হচ্ছে এবং এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করা হয়েছে পি ভেক্টরটি দ্বারা। স্প্রুয়ের নিয়ম অনুযায়ী ভেক্টর দুটি ঘোরাতে, যেখানে ভেক্টর দুটি যুক্ত হয়েছে, সেখানে একটি স্ক্রু ঘোরাতে হবে ভি থেকে বি এর দিকে, অর্থাৎ এখানে ভি ক্রস বি আছে, সেই জন্য এখানে স্ক্রুটি ঘুরবে ভি থেকে বি এর দিকে। তাহলে এখানে যদি ভি থেকে বি এর দিকে স্ক্রু ঘোরানো হয় এই বিন্দুতে, তাহলে স্ক্রুটি স্ক্রিন থেকে বাইরের দিকে বের হয়ে আসবে। তাহলে চৌম্বক বলের অভিমুখ হবে স্ক্রিন থেকে লম্বভাবে আমাদের দিকে। তাহলে
এখানে চুম্বক বলের অভিমুখ হচ্ছে আউটওয়ার্ড এবং স্ক্রিনের সঙ্গে লম্ব হবে। আবার এই ক্ষেত্রে ভি এর অভিমুখ হচ্ছে এই ভেক্টরটি বরাবর এবং পি এর অভিমুখ হচ্ছে এই ভেক্টরটি বরাবর। তাহলে স্ক্রু এর নিয়ম অনুযায়ী এই বিন্দুতে যদি স্ক্রু ঘোরানো হয় ভি থেকে বি এর দিকে, তাহলে এখানে স্ক্রুটি ঘুরবে এবং ভেতরের দিকে অগ্রসর হবে, অর্থাৎ চুম্বক বলের অভিমুখ হবে স্ক্রিন থেকে লম্ব হবে ভেতরের দিকে, অর্থাৎ চুম্বক বলের অভিমুখ হচ্ছে লম্ব হবে ইনওয়ার্ড। তো এবার আমরা জানবো চুম্বক বলের অভিমুখ কিভাবে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী নির্ণয় করতে পারি। তো এই নিয়ম অনুযায়ী বাম হাতের তিনটি আঙুল মধ্যমা, তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রাখতে হবে, অর্থাৎ তর্জনী ও মধ্যমার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ তিনটি আঙুলের মধ্যেই মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এইভাবে তিনটি আঙুলকে রাখতে হবে। রাখার পর তর্জনী যে দিকটি নির্দেশিত করবে সেটি হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ তর্জনীকে চুম্বক ক্ষেত্রের অভিমুখে রেখে মধ্যমাকে আহিতকণার বেগের অভিমুখের সাথে রাখতে হবে। এরপরেই বৃদ্ধাঙ্গুষ্ঠটি যেদিকে থাকবে সেদিকই হচ্ছে চুম্বক বলের অভিমুখ। এবার তাহলে এখানে বি এর অভিমুখ হচ্ছে এই দিকে এবং এই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি গতিশীল আহিতকণার বেগের অভিমুখ হচ্ছে এই দিকে। তাহলে বাঁ হাতের তর্জনীটি থাকবে এই বরাবর এবং মধ্যমাটি থাকবে এই বরাবর। এর ফলে বাঁ হাতের বুড়ো আঙুলটি যেদিকে থাকবে সেই দিকেই হবে চুম্বক বলের অভিমুখ। তাহলে এইভাবে যদি আমরা তর্জনীকে এই দিকে রাখি এবং মধ্যমাকে এই দিকে রাখি, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটি থাকবে স্ক্রিন থেকে ভেতরের দিকে লম্ব হবে। তাহলে এখানে চুম্বক বলের অভিমুখ হচ্ছে ইনওয়ার্ড, স্ক্রিন থেকে লম্ব হবে। আবার ধরো চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই বরাবর এবং এর মধ্যে থাকা কোনো আহিত কণার বেগের অভিমুখ হচ্ছে এই বরাবর। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী তর্জনীটি হবে এই বরাবর এবং মধ্যমাটি হবে এই বরাবর। তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলটি থাকবে স্ক্রিন থেকে লম্ব হবে ভেতরের দিকে, অর্থাৎ এখানেও চুম্বক বলের অভিমুখ হচ্ছে ইনওয়ার্ড এবং স্ক্রিনের সঙ্গে লম্ব হবে। এবার আমরা জানবো যে যখন কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল আহিত কণার উপর চুম্বক বল ক্রিয়া করে তার দ্বারা, অর্থাৎ চুম্বক বলের দ্বারা কতটা পরিমাণ কার্য সম্পাদিত হয়। তো আমরা এখন জানি চুম্বক বল এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি এবং এখানে এফ লম্ব হচ্ছে ভি এর সাথে এবং এফ লম্ব হচ্ছে বি এর সাথে। তো এখন আমরা জানি যে যে কোনো বস্তু কণার সরণ বেগের অভিমুখেই হয়, অর্থাৎ বেগের যেদিকে অভিমুখ সরণেরও অভিমুখ তাই। তাহলে যে পরিমাণ ক্ষুদ্র সরণ হবে সেটি যদি ডিএস পরিমাণ হয় আর এখানে চুম্বক বল এফ এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, তাহলে কৃতকার্য ডি ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফ ডট ডিএস এবং এফ আর ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এফ ডিএস কস 90 ডিগ্রি সমান হবে 0, অর্থাৎ চুম্বক বলের দ্বারা কণাটির উপর কৃতকার্য হচ্ছে 0, অর্থাৎ চুম্বক বল হচ্ছে একটি কার্যহীন বল, এর দ্বারা কোনো প্রকারের কার্য সম্পাদিত হয় না। এখন আমরা জানি কোনো মুক্ত কণার উপর যখন কার্য সম্পাদিত হয় তখন তার গতিশক্তির পরিবর্তন ঘটে, অর্থাৎ আমরা লিখতে পারি মুক্ত কণার উপর কৃতকার্য সমান কণাটির গতিশক্তির পরিবর্তন। যেহেতু এখানে কৃতকার্য হচ্ছে 0, তাহলে কণাটির গতিশক্তির পরিবর্তন হবে 0। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেল্টা ই কে সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি হাফ এম ডেল্টা ভি স্কোয়ার সমান 0, অর্থাৎ এম তো কখনোই 0 হতে পারে না। তাহলে ডেল্টা ভি অর্থাৎ বেগের পরিবর্তন হবে 0, অর্থাৎ বেগ হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে যখন কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো আহিত কণা গতিশীল হয় তার উপর চুম্বক বল ক্রিয়া করলে বলের দরুন কণাটির বেগের কোনো রকম পরিবর্তন ঘটে না বা কণাটির গতিশক্তির কোনো প্রকারের পরিবর্তন ঘটে না।